বাংলাদেশ কি এখন সোমালিয়াতে পরিণত হয়ে গেল নাকি, বা মনে করেন যে ইয়েমেন, সোমালিয়া বা ইয়েমেন, এখানে কিন্তু বেসিক্যালি কোনো সরকার টরকার নাই। ওখানে যে যেমন ইচ্ছা খুশি যা ইচ্ছা খুশি করে যে কোনো জায়গায় গিয়ে আক্রমণ, তা ভাঙচুর, লুটপাট, লুটতরা যেগুলো করে। বাট বাংলাদেশেও কিন্তু সেই ধরনের ঘটনা ঘটছে, এই গত 7 মাস ধরেই কিন্তু ঘটছে। এবং এর প্রেক্ষিতে এটা কিন্তু মনে হতে পারে কি, মানে যে কেউ বলবে যে তাহলে তো বাংলাদেশও ওই সোমালিয়া হয়ে গেছে, এখানেও তো কোনো সরকার টরকার নেই। তো ঘটনাটা কি এটা বুঝতে গেলে গত 7 মাসে তো বহু ঘটনাই ঘটছে। বাট এই একেবারে রিসেন্টলি গতকালকেই মনে হয় একটা ঘটনা যে গুলশানে ঘটছে ঢাকার, সেটা আরও বেশি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে বাংলাদেশ এখন কমপ্লিটলি একটা সোমালিয়া, দ্বিতীয় সোমালিয়া। তো ঘটনাটা একটু শুনি। মধ্যরাতে রাজধানীর গুলশানে তানভীর ইমামের সাবেক স্ত্রীর বাসায় দরজা ভেঙে ঢুকে পড়ে একদল ছাত্র জনতা মন চাইলেই যে কোনো জায়গায় যে কোনো বাড়িতে গিয়ে এরকমভাবে দরজা টরজা ভেঙে ঢুকে পড়তে পারে এবং পড়ে সব কিছু তছনছ করতে পারে, লুটপাট করতে পারে, তারপরে এমনকি আগুনও জ্বালিয়ে দিতে পারে, কোনো সমস্যা নাই। কারণ দেশটা এখন তো ছাত্র জনতার হাতে। বাংলাদেশে কোনো যেহেতু সরকার টরকার কিছু নাই, আইন শৃঙ্খলা বাহিনী বলে যেহেতু কোনো কিছু নাই, অতএব সেখানে ছাত্র জনতা যা ইচ্ছে খুশি করবে, তাই না? খালি একটা অজুহাত তুলে কিছু পোলাপাইন জড়ো করতে হবে এবং কিছু লোকজন জড়ো করে ব্যাস শুরু করতে হবে, কোনো সমস্যা নেই। কারণ বাংলাদেশ তো এখন সরকারবিহীন একটা দেশ, এখানে আইন শৃঙ্খলা বাহিনী বলে কোনো কিছু নাই। বাড়িটিকে প্রয়াত এইচ.টি. ইমামের ছেলে সাবেক এমপি তানভীর ইমামের বাড়ি বলে দাবি। তাহলে তো আর কোনো কথাই নাই। ছাত্র জনতা দল বেঁধে যে কোনো বাড়ি গিয়ে আক্রমণ করতে পারে এবং অজুহাত হিসাবে বলবে যে এই বাড়িটা হলো আওয়ামী লীগের অমুক নেতার অমুক আত্মীয়, বা এমনকি ডাইরেক্টলি বলতেও পারে যে অমুক নেতারই বাড়ি আসলে এটা, ব্যাস, আর কোনো কথা নেই। তাহলে কিন্তু বাংলাদেশে যেহেতু এখন কোনো সরকার টরকার কিছু নাই, অন্তত অবস্থার দৃষ্টিতে তো সেটাই মনে হয়। সুতরাং আওয়ামী লীগের বাড়ি, আওয়ামী লীগের জায়গা, আওয়ামী লীগের ঘর, আওয়ামী লীগের প্রতিষ্ঠান, এই ট্যাগ লাগিয়ে এগুলো ভাঙাচুরা করা যায়। এটা এখন বৈধ বাংলাদেশে, অন্তত আর যাই হোক, এটা কিন্তু বৈধ। অবৈধ অস্ত্র ও ছাত্র জনতাকে হত্যাকারীরা লুকিয়ে থাকার দাবিতে তল্লাশির নামে ঘর তছনছ। অজুহাত একটা দিতে হবে না যে এখানে আওয়ামী লীগের লোকজন লুকায় আছে বা অবৈধ অস্ত্র অর্থ এগুলো আছে, তো এই জন্যে তো তারা যাবে। বাংলাদেশের যেহেতু কোনো সরকার নাই, পুলিশ নাই, মিলিটারি নাই, কোনো আইন শৃঙ্খলা বাহিনী নাই, তাহলে এখানে এই যে ছাত্র জনতাকেই তো অগ্রণী ভূমিকা নিতে হবে, তাই না? কারণ এখন দেশ চালাচ্ছেই তো তারা। ছাত্র জনতার পরিচয়ে এই অভিযানে শুরুতে কোনো আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যকে দেখা যায়নি, তবে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। আইন শৃঙ্খলা বাহিনীকে দেখা যায় নাকি উল্টাপাল্টা খবর দেয়। আইন শৃঙ্খলা বাহিনী বলে কোনো কিছু আছে নাকি বাংলাদেশে? তারা তো ডিসম্যান্টেলড হয়ে গেছে, তাই না? এবং আমি কিন্তু এক আশ্চর্য হই যে এই কয়দিন আগে যে সেনাবাহিনী প্রধান হুঙ্কার টুঙ্কার দিল না, তো কোথায় সেই সেনাবাহিনী? কই তারা? না যৌথ বাহিনী টাইনি কি গঠন করছে, ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে ঘোরাঘুরি করে। তো তাহলে তারা, এটাই আমার কাছে মানে বিস্ময়কর লাগে, যারা বেতন টেতন নিচ্ছে কী জন্যে? এই যে সেনাবাহিনী লোকজন বা সেনাবাহিনী প্রধান বলল যে আইন শৃঙ্খলা ঠিক করবেন, যারা উল্টাপাল্টা করবে, বিশৃঙ্খলা তৈরি করবে, কঠোর হস্তে দমন করবেন। তো তাই যদি হয় তাহলে এই যে এখানে এসে এই যে বাড়িঘর ভাঙচুর, তারপরে একেবারে তছনছ করে দেওয়া হচ্ছে, সেনাবাহিনীর কোনো খবর নাই, তাহলে তারা বেতন নেয় কেন? মানে এইটাই আমার সেনাবাহিনীর কাছে আমার প্রশ্ন, যে ভাই সাহেব আপনি বেতন নেন কেন? এবং আপনার সেনাবাহিনী কী কারণে বেতন নেয়? কোথা থেকে বেতন নেন আপনারা? দেশে কি সরকার টরকার আছে? বুঝলাম না। থাকলে তো কি, মানে এটা তো আমার কাছে মানে বিস্ময়কর মনে হচ্ছে। মানে আসলে এইটা তো জঙ্গলি যে কোনো দেশের চাইতেও ভয়ঙ্কর, তাই না? তথাকথিত ছাত্র জনতা ইচ্ছা করলেই একজনের বিরুদ্ধে একটা অপবাদ দিয়ে একটা অজুহাত তুলে যে ভাঙচুর চালাবে। আবার কত, এবং এরাই যে আসলে প্রকৃতপক্ষে দেশ চালাচ্ছে, শান্তি শৃঙ্খলা বস্তুত এরাই
নিয়ন্ত্রণ করছে সেটা বোঝাও যায়। এরা আবার সাংবাদিকদেরকে নিয়ে গেছে, অর্থাৎ সাংবাদিকদেরকে বলছে এই তোমরা আসো। অর্থাৎ এখানে আমরা তো এটাই দেখি যে অতীতে বাংলাদেশে বিভিন্ন জায়গায় কোনো অভিযান টান যখন করতো, যে সেনাবাহিনী, যৌথ বাহিনী, র্যাব ট্যাব, তারাও কিন্তু ওই যে সাংবাদিকদেরকে ডেকে ডুকে নিয়ে যেত না, আমরা তো সেটাই দেখতাম। তো এখানেও কিন্তু এই ছাত্র জনতা এরা কিন্তু একই কাজ করছে। অর্থাৎ বস্তুত তারা বুঝাতে চাচ্ছে বাংলাদেশে কোনো আইনশৃঙ্খলা বাহিনী নাই, আইনশৃঙ্খলা বাহিনী রক্ষার দায়িত্ব ডক্টর মোহাম্মদ ইউনূস তাদের হাতে সঁপে দিয়েছে। একদিক দিয়ে হিসাব করলে এটাও তো একটা সিস্টেম, রাষ্ট্র চালানোর এটা একটা নতুন সিস্টেম মনে হয়। ডক্টর মোহাম্মদ ইউনূস জ্ঞানী ব্যক্তি না, পণ্ডিত ব্যক্তি। উনি তো অনেক কিছু নতুন করে উদ্ভাবন করেন, তাই না? উনি উদ্ভাবন করছেন কি, মাইক্রো ক্রেডিট সিস্টেম অ্যান্ড দ্য গ্রামীণ ব্যাংক। অ্যান্ড নট অনলি দ্যাট, হি ইজ দ্য ইনভেন্টর অফ 3-0 থিওরি। তো 3-0 থিওরি, অর্থাৎ এখন মনে হচ্ছে যে উনি এখন রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে কিছু একটা সৃজন করতে চাচ্ছেন, নতুন একটা উদ্ভাবনী, যে কোনো একটা দেশে কোনো সরকার ছাড়াই কিভাবে একটা দেশ পরিচালনা করা সম্ভব। একটা দেশে কোনো সরকার থাকবে না, কোনো আইনশৃঙ্খলা বাহিনী থাকবে না, কোনো কিছুই থাকবে না, অথচ ওই দেশটাকে কিভাবে চালানো যায় এ ধরনের একটা নতুন উদ্ভাবনী কোনো একটা তত্ত্ব ডক্টর মোহাম্মদ ইউনূস সম্ভবত বাংলাদেশে উনি করছেন, এবং সেটা বাস্তবে পরীক্ষা নিরীক্ষা করে দেখছেন। আমার কাছে কিন্তু সেটাই মনে হচ্ছে। তা যদি না হয় তাহলে কথা নাই বার্তা নাই, অমুক বাড়িতে আওয়ামী লীগের লোক আছে বা অমুক বাড়িটা আওয়ামী লীগের, ব্যাস লোকজন জড়ো করে তারপরে চলো যাই। তাও আবার সাংবাদিকদেরকে ডাকো, তারা একটু ভিডিও টিডিও করে খবর প্রচার করে দিক। হ্যাঁ, দুর্দান্ত কৌশল, আমার কাছে তো খুব দারুণ মনে হচ্ছে। অভিযানকারীদের দাবি, বাসাটিতে অবৈধ অর্থ থাকার খবরে জড়ো হয়েছিলেন তারা। হ্যাঁ, এখন এই যে তথাকথিত ছাত্র জনতা, যেহেতু এটা এদের কোনো চাকরি না, তো তাদেরও তো সংসার ধর্ম আছে না, তাদেরও তো টাকা পয়সা লাগে, তো সেটা কিভাবে পাবে? তাহলে অমুক বাড়িতে অর্থকড়ি আছে এরকম সন্দেহ করে যে সেখান থেকে যা পাওয়া যায়, ঘটনাটা তাই না? আমার কাছে তো তাই মনে হচ্ছে। এখন কত তারা পেয়েছে কে জানে। তবে রাষ্ট্রবিজ্ঞানের একটা নতুন তত্ত্ব ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশে এটা চালু করছে, এতে কিন্তু কোনো সন্দেহ নাই। এবং এইটার দৃষ্টে হয়তো বা এমনও হতে পারে নোবেল কমিটি তাকে এই নতুন উদ্ভাবনীর জন্য আর একটা নোবেল পুরস্কার দিতে পারে। অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস দুনিয়াকে দেখিয়ে দিচ্ছে যে দেখো, খামোকা বিশাল সেনাবাহিনী, বিশাল পুলিশ বাহিনী, বিশাল আমলাতন্ত্র, এগুলো কোনো কিছু ছাড়াই একটা দেশ কিন্তু সুন্দরভাবে চালানো যায়। হ্যাঁ ভাই, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে কিন্তু ধন্যবাদ দিতেই হবে, আসলেই লোকটা গুণী মানুষ। তবে ছাত্র জনতা পরিচয়ে অভিযানকারীরা গণমাধ্যমের মুখোমুখি হলে বলেন, ওনারা যেটা বললেন যে এটা ওনার শ্বশুরের বাসা, তার মেয়ের সাথে অনেক আগেই ছাড়াছাড়ি হয়ে গেছে, তারপরও কিসের ভিত্তিতে আপনারা এই বাসায়? আমরা এই যে সাংবাদিকরা, তোমরা কি এখানে ফাতরামি করো? কিসের ভিত্তিতে এখানে তারা আসছে এটা কি তোমরা কৈফিয়ত দিতে হবে নাকি? তাদের টাকা পয়সা লাগবে না? এটা তো চাকরি না যে মাস শেষে তারা বেতন পায়। এভাবেই একটা নতুন সিস্টেম চালু হয়েছে। তো এরা এই শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য কাজ করছে, তাই না? তো এদের তো টাকা টুকা দরকার আছে। তো টাকা টুকা যদি দরকার থাকে, কারো বাড়িতে নগদ টাকা টুকা আছে, এই খবর যদি পায়, তাহলে তারা সেখানে যাবে। তাদের টাকা পয়সা দরকার আছে না? এখানে যেই সূত্র খবর পেয়েছি যে যেখানে যারা যে ছাত্র জনতা যারা হত্যাকারী এখানে আছে, এই যে এই লোকের নেতৃত্বেই কিন্তু এই ছাত্র জনতা ওখানে গেছে। অর্থাৎ বস্তুত এই লোকটাই এই একটা দল গঠন করছে ওই অঞ্চলের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্যে, এবং একই সঙ্গে শান্তি শৃঙ্খলা তারা রক্ষা করছে নতুন সিস্টেম, রাষ্ট্রীয় সিস্টেম অনুযায়ী। কিন্তু ওই যে তাদেরও তো টাকা পয়সা দরকার আছে। এখন ডাইরেক্টলি ওই যে একটু আগে বললো যে অবৈধ টাকা আছে, অন্য ওই খবরে বললো, বাট এই ভদ্রলোক তো আবার সেটা বলছে না। কেন বলছে না বুঝলাম না। তার তো অনেস্ট হওয়া উচিত, তো বলতে পারে যে আমাদের পোলাফাইনের তো মানে আয় উপার্জন নেই। তো এখন যেহেতু খবর শুনছে এই বাড়িতে নাকি টাকা টুকা আছে, তাই আমরা আসছি, এই ধরনের স্টেটমেন্ট দেওয়াটাই তো ভালো ছিল এবং সেটাই গ্রহণযোগ্য ছিল। এবং বস্তুত তারা গেছে কিন্তু সেই জন্যে, কিন্তু কেন যে টেলিভিশন ক্যামেরায় এসে উল্টাপাল্টা কথা বলছে যে কে ছাত্র জনতার কি গণহত্যার আসামিরা এখানে আছে, ফালতু কথা। আরে গণহত্যার আসামি যেগুলো, সেগুলো তো অলরেডি বাংলাদেশ থেকে পালিয়ে ভেগে কোথায় চলে গেছে, আর বাকি যেগুলো ছিল সেগুলো তো এখন জেল হাজতে আছে। এখন আবার নতুন গণহত্যাকারী কোথায়? আর তোমরা যে কর্মকাণ্ড করছো সেটা কি?
তোমরা যে কর্মকাণ্ড এই গত 7 মাস ধরে গোটা বাংলাদেশে করলে সেটা কি? ও আচ্ছা আচ্ছা, আমি আবার কি বললাম না, এরা যেটা করছে এটা তো আইন শৃঙ্খলা রক্ষা করছে। এদের কর্মকাণ্ডকে তো প্রশ্ন করা যাবে না, প্রশ্ন করলেই তো অবস্থায় আলু টাইট হয়ে যাবে, তাই না? এখন দেখুন যে এই যে অত্যন্ত পরহেজগার চেহারা লোকটা, তাই না, দেখেন যে কপালে একেবারে দাগ পড়ে গেছে নামাজ পড়তে পড়তে, এবং মুখে কিন্তু সুন্নতি দাড়ি, তাই না? তো এই ভদ্রলোকটা কে, মানে কার নেতৃত্বে এই ছাত্র জনতা মোটামুটি তাদের ওই অঞ্চলে শান্তি শৃঙ্খলা রক্ষা করছে এবং আয় উপার্জন করার ফিকিরে বিভিন্ন জায়গায় বিভিন্ন বাড়িতে আক্রমণ করেছে, তার পরিচয়টা আমরা একটু শুনি। আপনার নাম পরিচয়টা একটু বলেন। আমার নাম মোহাম্মদ জুয়েল খন্দকার। কি করেন আপনি? আমি বাংলাদেশ জাতীয়তাবাদী চালক দল সেন্ট্রাল সাধারণ সম্পাদক। তাহলে এই লোকের পরিচয় আমরা জানলাম। পরিচয় হলো কি জাতীয়তাবাদী চালক দল। কি চালক দলের সভাপতি, তাই না? তাই তো বললো। তার মানে বস্তুত এই অন্তর্বর্তীকালীন সরকারকে তাহলে যে বিএনপির লোকজনই বস্তুত এইভাবে সাহায্য করছে, অর্থাৎ নতুন যে সরকার সিস্টেম যেখানে নাকি শাসন প্রশাসনিক লোকজন নাই, তারপরে পুলিশ নাই, বিডিআর নাই, মিলিটারি নেই, মানে ওগুলো থাকলেও নামকাও আসছে, অর্থাৎ ওগুলো এখনও বাদ দেওয়া হয় নাই, বাট ওগুলো ছাড়াও যে একটা দেশ চালানো যায় সেটারই তো পরীক্ষা নিরীক্ষা হচ্ছে, তাই না? তো সেখানে দেখা যাচ্ছে যে এই বিএনপির লোকজন একেবারে খুব ভালোভাবে জড়িত আছে। আমরা কিন্তু এটা অনেক দিন ধরে বলে আসছি যে বাংলাদেশে বর্তমানে যে নতুন সিস্টেমে এই যে লুট তরাজ, তারপরে ভাঙচুর হামলা, এগুলো কাদের নেতৃত্বে কাদের দ্বারা হচ্ছে এগুলো কিন্তু বিভিন্ন মহল থেকে বলা হচ্ছে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় এই বিএনপি নামক দলটা এটা স্বীকার করে না। তো এখন তো এই বিএনপির নেতাকর্মীরা নিশ্চিতভাবেই, মানে ঊর্ধ্বতন যে নেতা আছে তারা নিশ্চিতভাবে শুনলো যে তাদেরই নেতা এই বিভিন্ন জায়গায় গিয়ে লুটপাট করার উদ্দেশ্যে ভাঙচুর করছে, তাই না? তারা শুনলো না। তো এখন তারা কি এখন বলবে না না এইগুলো বিএনপির কেউ না? ও আচ্ছা আচ্ছা, বলতে পারে। দেখবেন যে বলবে যে ওর সাথে আমাদের বিএনপির কোনো সম্পর্ক নেই, অথবা এমনও হতে পারে দেখা যায় যে সত্যি সত্যি বিএনপি নেতা যেটা যে পরিচয় দিল, অস্বীকার করার তো কোনো কারণে হয়তো এরা কী করবে, বহিষ্কার করবে। তো কী হলো, বহিষ্কার করলে 1 সপ্তাহ বা 2 সপ্তাহ থাকবে, বহিষ্কার করলে কেউ মনে করবে নাকি যে দলটাকে বহিষ্কার করছে না? এরপরেও কিন্তু ওই পরিচয় এই আইন শৃঙ্খলা রক্ষা করেই যাবে, মানুষের বাড়ি বাড়ি গিয়ে কিন্তু হামলা করে লুটপাট করবে, এতে কিন্তু কোনো সন্দেহ নাই। এবং দেখবেন যে একটা পর্যায়ে আবার ঠিকই বহিষ্কারাদেশ বাতিল হয়ে গেছে, এটা কিন্তু আবার কেউ জানবে না। তো এই হলো বর্তমানে অবস্থা। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে ধন্যবাদ যে পৃথিবীতে একটা নতুন সিস্টেম উনি দেখালেন যে কিভাবে প্রাতিষ্ঠানিক কোনো ওই আইন শৃঙ্খলা বাহিনী বা কোনো কিছু ছাড়াই একটা দেশে কিভাবে শাসন করা যায়। আমার মনে হয় যে পৃথিবীর বিভিন্ন দেশ এখান থেকে শিক্ষা নিয়ে তারাও এইভাবে এই কাজটা করতে পারে। এবং এতে একটা সুবিধা হচ্ছে কি, দেখেন যে সরকারের কোনো খরচ নেই, তাই না? কারণ এদেরকে তো সরকারের বেতন দেওয়া লাগে না, তাই না? আর এই যে ধরেন পুলিশ, বিডিআর, মিলিটারি, তাদের কি কোটি 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 টাকা কি বেতন দেওয়া লাগে না? আমি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে অনুরোধ করব, আপনি যে সিস্টেম চালু করছেন এটা কিন্তু সফল, এতে কিন্তু কোনো সন্দেহ নাই, এটা কিন্তু ভালোই কাজ করছে, অ্যাটলিস্ট আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে। দয়া করে এই যে মিলিটারি, বিডিআর, পুলিশ বা প্রশাসনিক যে দপ্তর, ওই যে সচিবালয় যারা যারা এখনও বসে আছে না, এদের পিছনে এই বাংলাদেশের মানুষেরই যে হাজার হাজার কোটি টাকা বেতন দেওয়ার পিছনে খরচ, এটা বাদ দিয়ে এদেরকে সবাই চাকুরি থেকে অব্যাহতি দিয়ে বলেন যে তোমরা ভাগো, তোমাদের দরকার নেই। অর্থাৎ এই সমস্ত ডিপার্টমেন্টের কোনো কিছু দরকার নেই। এ ছাত্র জনতা দিয়েই তো আসলে দেশ চালানো সম্ভব, একেবারে কোনো খরচ ছাড়া। কারণ এদের বেতন তো এরা নিজেরাই জোগাড় করে নিবে, তাই না? সেখানে তো সরকারের তো কোনো দায়িত্ব নেই, বরং উল্টে এরা নিজেরা স্বতঃস্ফূর্ত হয়ে একেবারে ডেডিকেটেড হয়ে কাজ করবে এবং একটা দেশ চলতে থাকবে কোনো খরচ ছাড়াই, তাই না? এর চাইতে উৎকৃষ্ট শাসন পদ্ধতি পৃথিবীর কে কোথায় কবে আবিষ্কার করছে বলেন? তো এর জন্যে আমরা কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসকে ধন্যবাদ খালি দেবই না, আমার কাছে কেন জানি মনে হয় যে অচিরাত হয়তো জাতিসংঘ থেকে এজন্য তাকে একটা স্বীকৃতিও দেওয়া হবে এই নতুন উদ্ভাবনের জন্যে, এবং আমরা হব তখন গর্বিত বাংলাদেশের মানুষ হিসাবে, কারণ একজন বাংলাদেশের মানুষই তো এই কাজটা করলো, তাই না? অতএব সবাই মিলে আওয়াজ তুলুন, ডক্টর মোহাম্মদ ইউনূস তুমি এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে।